অ্যাডভোকেট তাজুল ইসলাম ও ডাক্তার নাবিলা ইদ্রিস। তারা আইনের সৈনিক। তাদের নতুন মিশন এখন একটাই, যে 15 সেনা কর্মকর্তা মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার হয়েছে তাদের ফাঁসিতে ঝুলিয়ে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করা। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচার প্রচলিত আইনেই হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। 14 জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল, সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। 15 জন সেনা কর্মকর্তা এখনো কর্মরত বা সার্ভিং আছেন। সেই 15 জন সেনা কর্মকর্তা এখনো কিভাবে কর্মরত থাকতে পারেন? দেশের রাজনৈতিক নেতাকর্মীরা যখন নির্বাচন নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে কঠিন বিচারের মুখোমুখি করতে ব্যস্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দীর্ঘদিন যাবৎ সামরিক ক্ষমতাকে কাজে লাগিয়ে যেসব সেনা কর্মকর্তারা গুম, খুন, হত্যার সাথে জড়িত ছিল, তাদেরকে মানবাধিকার লঙ্ঘনের মামলায় ফাঁসিতে ঝোলাতে লড়ে যাচ্ছে তাজুল ইসলাম। এই বিষয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। যে ডক্টর ইউনূসকে আমরা পূর্ণ সমর্থন সহযোগিতা করার চেষ্টা করেছি। জেনারেল ওয়াকার আমাদের সঙ্গে কোনো যোগাযোগ সামাও করেন নাই। আমি বারবার রিকোয়েস্ট করেছি যে আসেন আমরা কথা বলি, আমি বিপ্লবটাকে আমরা একটা স্ট্রং অবস্থায় নিয়ে যাই, কিন্তু উনি হাঁটলেন, আমরা যেটা দেখলাম, উনি হাঁটলেন উল্টা পথে। জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে দেশকে স্বাভাবিক পরিস্থিতি তৈরি করার যে ওয়াদা দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকার, সেই সেনাপ্রধানের সেনা কর্মকর্তারাই যে এতদিন দেশের মানুষের উপর নির্মম অত্যাচার এবং নির্যাতন করেছে তা কে জানত? আজ যখন তারা জানতে পেরেছে আইনাগরের সাথে 15 সেনা কর্মকর্তা জড়িত, ঠিক সে সময় তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি করতে রাজপথে নেমেছে তারা। দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত 14 জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল, সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত 15 সেনা কর্মকর্তারা যেসব অপকর্ম করেছে তার সঠিক বিচারই তারা পাবে। প্রশাসনের কাছ থেকে কোনো রকম সহায়তা পাবে না তারা, এমনই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সেনাবাহিনীতে কর্মরত অফিসারদের বিচার কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, দেশের প্রচলিত আইনেই তাদের বিচার হবে। এইটার ক্ষেত্রে শোনেন না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। 15 সেনা কর্মকর্তাকে সঠিক বিচারের মুখোমুখি করতে যে লড়াই করে যাচ্ছে তাজুল ইসলাম, সেই লড়াই কি জিততে পারবে তিনি? চলুন দেখে আসি এই বিষয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গুম খুনের মামলার বিচার করতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের সবশেষ সংশোধনী নিয়ে কি সরকার বিপাকে পড়েছে, নাকি গুম খুনের মামলায় অভিযুক্ত এবং সেনা হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তা এখনো চাকরিতে বহাল থাকবেন কি থাকবেন না তা নিয়ে সরকার আর সেনা সদরের সাথে দূরত্ব তৈরি হয়েছে? এমন প্রশ্নগুলো দেখা দিয়েছে আইসিটির প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমের একটি বক্তব্যকে ঘিরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ সংশোধনী অনুযায়ী আইসিটিতে অভিযোগ গৃহীত হওয়া মাত্রই কোনো ব্যক্তি যেমন মন্ত্রী, এমপি হতে পারবেন না, তেমনি কেউ প্রজাতন্ত্র বা সরকারি পদেও থাকতে পারবেন না। সোজা কথায় তৎক্ষণাৎ চাকরি চলে যাওয়ার বিধান যুক্ত করে সংশোধিত অধ্যাদেশ জারি করা হয় গত 6 অক্টোবর। কিন্তু 26 অক্টোবর মানে এই জাতীয় অপরাধীদেরকে আপনি সেনাবাহিনীর ভেতর থেকে সরানোর ব্যাপারে জেনারেল ওয়াকার কি আপনি তৎপর মনে করেন? যে মানে সেনাবাহিনীর যে সম্মান যতটুকু নষ্ট হলো, আমরা অ্যাকচুয়ালি আমাদের সেনাবাহিনীকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে মানুষের যে শ্রদ্ধা জায়গা ছিল, সেই জায়গাটায় নেয়ার জন্য জেনারেল ওয়াকার কি সচেষ্ট তৎপর? উনি কি বুঝতে পারছেন বিষয়টা? অনেক ডাইনামিক্স যেখানে কাজ করে আপনি দেখেন, উনি কিন্তু আমার মুক্তির পর আমার সাথে দেখা করেছে এবং উনি নিজে তদন্ত কমিটি করে কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু উনি একজন 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছিলেন। যেখানে বিডিআর এর হত্যার কিন্তু লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে 4 জনের সদস্য কমিটি ছিল, 4 জনের কমিটি ছিল। আমার এটাতে উনি একজন অতিরিক্ত মেজর জেনারেল দিয়েছেন এবং খুব দ্রুত এটা শেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের একটি সাম্প্রতিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশোধনী। গত 6 অক্টোবর এই সংশোধনী আনা হয়। সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এটি 53 নম্বর অধ্যাদেশ, যাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস থার্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025। এই সংশোধনীটির মূল উদ্দেশ্য ছিল মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের ক্ষমতা কাঠামো থেকে তাৎক্ষণিক অপসর নিশ্চিত করা। এই সংশোধনীতে একটি মাত্র ধারায় 2টি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। এটি আইসিটি অ্যাক্টের সবশেষ সংশোধনী। এই সংশোধনের 20 সি ধারায় সুনির্দিষ্টভাবে একটি কঠোর বিধান যোগ করা হয়েছে। এখানে বলা হয়েছে, ট্রাইব্যুনাল কর্তৃক আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো পদে নিয়োগ বা বহাল থাকার ক্ষেত্রে অযোগ্য হবেন।
অর্থাৎ যখন কারো বিরুদ্ধে ট্রাইব্যুনালের ফরমাল বা আনুষ্ঠানিক চার্জ বা অভিযোগ দাখিল হবে তখন থেকে তিনি আর প্রজাতন্ত্রের বা জারি করে জানানো হয় ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সরকার বিশেষ কারাগার বা সাবজেল হিসেবে ঘোষণা করেছে। এরপর অনেক ধরনের জল্পনা কল্পনা শেষে 22 অক্টোবর 15 সেনা কর্মকর্তাকে বাংলাদেশ জেল কর্তৃপক্ষের বিশেষ প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়। আদালত তাদেরকে ওই দিন কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে 15 সেনা কর্মকর্তাকে সেনা সদরের ভিতরে ঘোষণা করা ওই সাব জেলে রাখা হয়েছে। দর্শক, তখন থেকে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সংশ্লিষ্টদের মনে। সেটি হলো 6 অক্টোবরের সংশোধনী অনুযায়ী এই 15 সেনা কর্মকর্তা কি এখন চাকরিচ্যুত নাকি বরখাস্ত। 26 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এস. তামিম ব্রিফিং এ সাংবাদিকদের বলেন এই 15 সেনা কর্মকর্তা এখনো কর্মরত রয়েছেন। দৈনিক প্রথম আলো ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, ব্রিফিং এ গাজী এম.এস. তামিমকে এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি সেনা কর্মকর্তা না করা পর্যন্ত তিনি প্রজাতন্ত্রের কোনো পদে বহাল থাকতে পারবেন না। আইন বিশেষজ্ঞরা মনে করেন এই স্বয়ংক্রিয় অযোগ্যতার বিধান এই অপরাধগুলোর অস্বাভাবিক গুরুত্বকে প্রতিফলিত করে। এখন প্রশ্ন হলো, তাহলে প্রসিকিউটর তামিম কেন বলছেন সেনা সদর কার্যকর না করা পর্যন্ত তাদেরকে সার্ভিং বা কর্মরত বলা যেতে পারে? প্রশ্ন হলো, সামরিক কর্মকর্তারা কি আইসিটির এই বিধানের আওতায় পড়ে না? সংবিধানের 152 অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্ম বা সার্ভিস অব দ্য রিপাবলিক বলতে অসামরিক বা সামরিক উভয় প্রকার কর্মকেই বোঝানো হয়। এমনকি বাংলাদেশ সামরিক আইন 1952 ভাষ্য অনুযায়ীও সামরিক সদস্যরা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত। তাই আইনিভাবে এটি স্পষ্টভাবে গ্রহণযোগ্য হওয়ার সুযোগ থাকে না। আবার 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি অ্যাক্ট একটি বিশেষ আইন। আইনশাস্ত্রের একটি মৌলিক নীতি হলো লেক্স স্পেশালিস্ট ডেরোগেট লেগি জেনারেলি। এর অর্থ হলো বিশেষ আইন সাধারণ আইনের উপর প্রাধান্য পাবে। মানবতা বিরোধী অপরাধের বিচার একটি বিশেষ প্রকৃতির বিচার, যার জন্য আইসিটি আইন একটি বিশেষ আইন যেটি লেক্স স্পেশালিস্ট হিসেবে পরিণত হয়েছে। অন্যদিকে 1952 সালের সামরিক আইন সামরিক বাহিনীর অভ্যন্তরীণ প্রশাসন নিয়ন্ত্রণ করে, তাই এটি সাধারণ আইন যাকে বলে লেক্স জেনারেলিস। আইসিটি অ্যাক্টের 26 ধারায় আইনটিকে এই বিশেষত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সামরিক আইনের সেকশন 94, যা সাধারণত সামরিক অপরাধ এবং সাধারণ ফৌজদারি অপরাধের ক্ষেত্রে বিচারিক এখতিয়ার নির্ধারণ করে, এটি মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ আন্তর্জাতিক অপরাধগুলো সাধারণ ফৌজদারি আদালত দ্বারা বিচার্য নয়। আবার সেনাবাহিনী প্রসিকিউটর তামিমের বক্তব্য থেকে পরিষ্কার, সেনা সদর 15 সেনা কর্মকর্তার চাকরির স্ট্যাটাস নিয়ে কোনো কিছু প্রসিকিউশনকে জানায়নি। অবশ্য সাধারণত আদালত জানতে চাইলে বিষয়টি সেনা সদর আদালতকে জানানোর কথা। এর অর্থ হলো গত 11 অক্টোবর থেকে লক্ষ্য করা গেছে সেনা সদরের সাথে প্রসিকিউশনের দূরত্ব বা গ্যাপ আছে। প্রসিকিউটর তামিমের বক্তব্যে বিষয়টি আবারও ফুটে উঠল। তাহলে কি শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার আইনের সংশোধন করে নিজেই এখন বিপাকে পড়েছে? কারণ প্রসিকিউটর তামিমের বক্তব্য যদি সত্যি হয় তাহলে সেটি আইনের কঠোর প্রয়োগের বিপরীতে প্রশাসনিক বাস্তবতার কাছে নতি স্বীকারের ইঙ্গিত দেয়, নাকি প্রসিকিউশন ইচ্ছে করে বিষয়টি জনসম্মুখে আনলেন যাতে